শুনে দেখ। অবশ্যই ক্ষতি আছে, কেননা এই জিনিসটি আবাদ করলে এর গন্ধ বাসনায় ভাত খাওয়া যায় না। কথা বোঝেননি? গন্ধ বাসনায় মাথা টাথা ঘুরিয়ে ওঠে। তার জন্য ভাত মানে যখন থেকে ভাঙ্গা শুরু হবে শুকন পর্যন্ত যতক্ষণ বেচা না আছে এতক্ষণ পর্যন্ত মানে যাই খাচ্ছিল একটা চলে ভাত, তাই খাবি আধা চলে ভাত। এই হাতে ভাত খাওয়া যায় না, যত সাবান মাখেন আর যত কিছু দিয়ে মাখেন দুর্গন্ধটা যায় না বাবা। হ্যাঁ জানে তো, জানে তো আর সত্য করতেছে। যে ফসলের টাকা বেশি সেই ফসলই তো মানুষ আবাদ করবে। ক্ষতি তো হচ্ছে, অনেক ক্ষতি হচ্ছে। তামাকের তো ক্ষতি, মানে শ্বাসকষ্ট, আরও অনেক ক্ষতি। তামাকের কোনো উপকার নেই, খালি ক্ষতি। নিঃসন্দেহে তামাক চাষ এটি স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ এবং সেক্ষেত্রে পরিবেশের জন্য ক্ষতিকর। বিশেষ করে তামাক চাষের সাথে অনেক মহিলা এবং শিশু জড়িত থাকে। তারা শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়। এই কারণেই আমরা তাদেরকে এটি নিরুৎসাহিত করি এবং তারা যাতে এই তামাক চাষে থেকে সরে আসে সেই জন্যই আমরা এই উদ্যোগগুলো গ্রহণ করেছি। এখন তামাক সাধারণত উপমহাদেশে আপনার পর্তুগিজ যারা যখন আসে ব্যবসা করতে, এটা 15 শতকের দিকে 1508 সালের দিকে যখন তারা আসে তখন থেকেই তামাকের চাষ বাংলাদেশে বা উপমহাদেশে চলতে থাকে এবং ওই সময় থেকেই আমাদের মূলত তামাক আজ অবধি এই চাষ চলে আসছে। তো এইটা চাষের কারণে দিন দিন, যদিও তামাক কোম্পানিগুলো বলছে যে সারা বিশ্বে তামাক চাষের পরিমাণ কমে যাচ্ছে, কিন্তু বাংলাদেশে এখনও তামাক চাষের পরিমাণ দিন দিন আরও বেড়ে যাচ্ছে। তো এই তামাক চাষের কারণে আমাদের যে ক্ষতিকর যে প্রভাবগুলো, এগুলোর যদি আমরা ভাগ ভাগ করে বলতে চাই, যেমন হচ্ছে যে এটা জমির উপর অর্থাৎ আমাদের পরিবেশের উপর কিছু ইফেক্ট আছে। এছাড়া আমাদের স্বাস্থ্য, যেটা আমরা হেলথ, মানুষের যে শরীরের উপর কিছু ইফেক্ট করে বা প্রভাব ফেলে। এছাড়াও মানসিক কিছু সমস্যাও হয়ে যায়। তা আমরা প্রথম যদি শুরু করি যে এটা পরিবেশের উপর কি কি প্রভাব ফেলে। প্রথম হচ্ছে যে এটা যে জমিতে চাষ করা হয়, এই জমিগুলোতে তামাক এমন একটা উদ্ভিদ যেটা আমাদের জমির উর্বরতাকে নষ্ট করে ফেলে, যে এটা এতই বেশি পরিমাণে বিষাক্ত এবং এতই বেশি পরিমাণে এটা সার লাগে উৎপাদন করতে, অনেক কস্ট এবং কস্টিং, যেটা পরিবেশের সবগুলো উপাদানকে দূষিত করে। প্রথম যদি আমি বলি তাহলে মাটির দূষণ করে, যে মাটির দূষণ করার কারণে আমার মাটির উর্বরতা হারিয়ে যায়। এই মাটিতে অন্যান্য ফসল পরবর্তীতে উৎপাদন ক্ষমতা হারিয়ে ফেলে এবং যদি আমি উৎপাদনে নিয়ে আসতেও চাই অধিক পরিমাণে মানে আমাকে সার ব্যবহার করতে হয়। আর এই তামাকের 2 নম্বর যেটা, যে এটা যখন এই জমিতে আবাদের মানে চাষের ফলে এখান থেকে যে পানিটা যায়, সেই পানিগুলো যখন আবার খাল বিলে বা নদীতে পড়ে, সেটা আবার পানিকে দূষণ করে। আর পানি যখন দূষণ হয় তখন পানি তো দূষিত হয়ে গেল, এর সাথে এখানে রোগ বাড়াই তো বাড়বে। 2 নম্বর হচ্ছে যে ওখানে যে প্রাণীর যে মাছ বা বিভিন্ন যে প্রাণীগুলো আছে, এগুলো তখন তাদের বেঁচে থাকার পুষ্টি হারিয়ে ফেলে, যে কারণে আমাদের সমাজে দেখা যায় যে মাছ মাংস এগুলোর অভাব বা পুষ্টিহীনতা দেখা দেয়। এছাড়াও এইটা এমন একটা বিষাক্ত গাছ, আপনারা জানেন কি না, যে তামাক চাষের যে করা হয় সেই জমির চাষবাসে কোনো ঘিরে দেওয়া লাগে না বা বেড়া দেওয়া লাগে না। কারণ কি? কারণ এটা এতই বিষাক্ত যে কোনো গরু ছাগল কেউ এর পাতা খায় না। তাহলে কতটা বিষাক্ত, যে কারণে দেখেন এইটা চাষের কারণে অন্যান্য চাষ যদি আমি চিন্তা করি, ধান গম ভুট্টা এগুলো যদি চাষ করি, তাহলে দেখবেন যে পরিবেশও যেমন ভালো থাকে, উৎপাদনও হয়, মানুষ উপকৃত হয়। এর সাথে সাথে গৃহপালিত যে পশু ছাগল গরু এগুলো আছে, তারাও কিন্তু এখান থেকে খাদ্যের উপাদান হিসেবে অনেক কিছু পেয়ে যায়। কিন্তু তামাক চাষের কারণে এরাও এখান থেকে বঞ্চিত হয়, তাদের যে খাবারের উপাদানগুলো তারা পাচ্ছে না। 2 নম্বর যদি আমি চিন্তা করি যে আমরা যে উপাদানগুলো করলাম,
এইটাকে আবার প্রক্রিয়াজাতে যদি আমি চিন্তা করি, অর্থাৎ এটা যখন জমি থেকে তোলা হয়, দেখবেন আপনি রংপুরের দিকে দেখা যায় যে প্রতিটা ঘরে ঘরে প্রতিটা বাড়িতে বাড়িতে ওই টাঙ্গে রাখছে শুকানোর জন্য। এই শুকানোর তো একটা প্রক্রিয়া। এরপরে আবার যখন এটাকে আমরা যে সিগারেট হিসেবে প্রক্রিয়াজাত করতে যাই, তখন এটাকে 72 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং 72 ঘন্টা পর্যন্ত দীর্ঘক্ষণ একটা নির্দিষ্ট তাপমাত্রায় রাখতে হয়। এটা রাখতে গিয়ে আমাদের অনেক জ্বালানি খরচ হয়, জ্বালানি, খড় অথবা খড়ি অথবা আমরা যে গাছের, কারণ এগুলো আবার আসে আমাদের ম্যাক্সিমাম হচ্ছে যে আমাদের বনভূমিকে আমরা সাবার করে দিচ্ছি। এখানেও আমাদের দিন দিন বনভূমি কিন্তু কমে যাচ্ছে। এটার মাধ্যমে আবার পরিবেশ আরও দূষিত হচ্ছে। কী কারণে? কারণ ধোঁয়া হচ্ছে। এছাড়াও এই প্রক্রিয়াজাতের সাথে আপনি রংপুরের দিকে দেখবেন যে শিশুশ্রম বেড়ে যাচ্ছে, কারণ এর সাথে সংশ্লিষ্ট কিন্তু মহিলা এবং শিশুরা। আর যে কোনো ক্ষেত্রে আমরা এটা জানি যে বৃদ্ধ এবং শিশুরা কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেক কম, যে কারণে তারা স্বাস্থ্য ঝুঁকিতে আরও বেশি থাকে এবং হাই রিস্কের মধ্যে থাকে। আর এরপরে যদি আমরা চিন্তা করি বায়ু দূষণ, এই যে ধোঁয়াটা উড়ে যাচ্ছে, এছাড়া যখন সে সিগারেট স্মোকিং বা করছে অথবা ওই যে প্রক্রিয়াজাতের সাথে সংশ্লিষ্ট ফ্যাক্টরি থেকে যে ধোঁয়া উড়ে, এটা দিয়ে কিন্তু আমাদের আবার বায়ু দূষণ হচ্ছে। তাহলে পরিবেশের সকল উপাদান আমার দূষণের শিকার হচ্ছে। এরপরে যদি আমি চিন্তা করি এটা মানুষের স্বাস্থ্যের উপর কী ইফেক্ট করে, স্বাস্থ্যের উপর দেখেন আপনি প্রথম থেকে যদি আমি চিন্তা করি যে এইটা কিন্তু আমরা অনেকে এটা কেউ সিগারেট হিসেবে স্মোক করছে, মানে ধূমপান করছে, আবার কেউ আছে যে এটা সরাসরি খাচ্ছে। কিসের মাধ্যমে? এই যে তাঙ্কু, জর্দা, গুল, এগুলোর মাধ্যমে পান পাতা, আলোয়া পাতা, সাদা পাতা এই হিসেবে তারা খাচ্ছে। এই খাওয়ার কারণে আমাদের যে ওরাল ক্যাভিটি আছে, অর্থাৎ মুখের মধ্যে, মুখ গহ্বরের মধ্যে যে দিক দিয়ে সে এটা গ্রহণ করছে, একটা হচ্ছে লাংসে যাচ্ছে, ফুসফুসে, আরেকটা যাচ্ছে আবার পাকস্থলীতে। এই যে গোটা ওয়েটা রেসপিরেটরি ট্রাক্ট এবং হচ্ছে আমরা যেটাকে বলি শ্বাসনালী, আরেকটা হলো খাদ্যনালী, এই সবটা পথ কিন্তু রিস্কের মধ্যে থাকতেছে, প্রোন টু ক্যান্সার, যেটাকে আমরা লাং ক্যান্সার বলতে পারি, যে ওরাল ক্যান্সার বলতে পারি। এই ধরনের বিভিন্ন, শুধু ক্যান্সার না, এছাড়াও কিছু কিছু রোগ আছে যেগুলো আমরা বলি যে পরোক্ষভাবে এটা এখান থেকে হতে পারে, যেমন উচ্চ রক্তচাপ, রক্তনালীর রোগ, এরপরে হচ্ছে আপনার লাংসের আরও কিছু রোগ আছে যেমন ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ বলা হয়, যে দীর্ঘদিনের যে শ্বাসকষ্ট, কাশি, ব্রঙ্কিয়াল অ্যাজমা, এরপরে আপনার ব্রঙ্কাইটিস, ক্রনিক কিছু ডিজিজ আছে যেমন স্ট্রোক, হার্ট ডিজিজ, কিডনি ডিজিজ। এমন কোনো রোগ নাই যেগুলো এর প্রভাবে হবে না, এটা বলা যাবে না। আর যদিও আমরা অনেকে বলি যে যারা সিগারেট স্মোক করে না তাদের কি ক্যান্সার হয় না? হ্যাঁ, হতে পারে, কারণ ক্যান্সার যার হবে তার তো হবেই, কিন্তু যারা এটা গ্রহণ করে, এবং এটাও বলা হয়েছে তাদের এইটা রিস্ক আরও বেড়ে যায়, মানে তাদের আক্রান্ত হওয়ার সংখ্যাটা বেড়ে যায়। এছাড়াও বলা হয়েছে যে আমাদের যে স্বাভাবিক জীবনের যে মৃত্যুর যে আমরা বলি যে এটাকে কি বলে গড় আয়ু, এই গড় আয়ুর ক্ষেত্রে বলা হয়েছে যে যারা স্মোকিং করে তাদের 5 থেকে 10 বছর কমে যায়। এটা একবারে প্রতিষ্ঠিত একটা গবেষণায় পাওয়া গেছে যে তাদের 5 থেকে 10 বছর গড় আয়ুটা কমে যাবে। এছাড়াও যদি আমি আবার চিন্তা করি যে ফ্যাক্টরিতে যারা কাজ করে তারা তো শিশু শ্রমের কারণে তারা স্বাস্থ্য ঝুঁকিতে থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতার কারণে তারা শ্বাসকষ্টজনিত যে রোগগুলো আছে এগুলোতে আক্রান্ত হয়। এছাড়া আমরা একটা কমন একটা রোগের কথা বলি, সেটা হচ্ছে যক্ষ্মা, টিউবারকুলোসিস। এইটাও কিন্তু যারা এই স্মোকিংয়ের সাথে রিলেটেড, আমরা মনে করছি যে যে স্মোক করছে সে নয়তো আক্রান্ত হলো, কিন্তু আদার্সরা কেউ কি হতে পারে? অবশ্যই হতে পারে। আমাদের স্মোকিং বা ধূমপানটা 2 রকম হতে পারে, একটা হলো অ্যাক্টিভ, মানে যে নিজে স্মোক করছে, আর একটাকে আমরা বলি প্যাসিভ, মানে একজন স্মোক করছে তার পাশে আমি বসে আছি, আমি কিন্তু স্মোক করছি না, কিন্তু আমি তার ওই যে বললাম যে আমরা এটা বায়ুতে দূষণ হয়ে যাচ্ছে, তখন আমি যখন ওটা শ্বাস সাথে গ্রহণ করছি তখন আমিও কিন্তু ওটাতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে। সর্বশেষ যেটা আমি বলতে চাইছিলাম, আর একটা মানসিক একটা বিষয় থাকে, অর্থাৎ দেখবেন যে যারা মানসিক রোগে আক্রান্ত হয়নি অথবা মানসিক রোগে আক্রান্ত হয়ে গেছে, এরা দেখবেন যে সিগারেট স্মোকটা তারা আরও বেশি বেশি করে ফেলে। অথবা ওই যে একটা কথাই আছে যে এটা এমন একটা জিনিস যে দুঃখেও খায় আবার সুখেও খায়,
আবার কেন খায় সেটাও সে জানে না, আবার কি কারণে খায় এটাও সে বোঝে না, আবার ওই না বোঝার কারণেও আবার খেয়ে ফেলে। তো এইটা এমনভাবে আমাদের সমাজে মানে প্রভাবিত হচ্ছে। এছাড়াও আর একটা রিস্ক থাকে, যারা এই যে গর্ভবতী মায়েরা, তাদের ক্ষেত্রে এটা আরও অনেক স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ে যায়, গর্ভবতী মায়েরা। এছাড়া শিশুদের ক্ষেত্রে বললাম, আর যে শিশুরা সরাসরি যখন এই যে শ্রমের সাথে জড়িত হয়ে যায়, তারা ওখানে কাজ করার ফাঁকে ফাঁকে ওইটাতে তারা অভ্যস্ত হয়ে যায়, মানে হ্যাবিচুয়াল হয়ে যায়, তারাও দেখা যাচ্ছে যে স্মোক করছে। মহিলাদের কথা যেটা বললাম, যে মহিলারা এই যে আপনি রংপুরের দিকে দেখবেন যে যারা এই যে বিড়ি বানায় বা সিগারেট বানায়, এরা ম্যাক্সিমামই হচ্ছে মহিলা। এরাও কিন্তু দেখবেন যে একসময় এই স্মোকিংয়ের সাথে ইনভলভ হয়ে যায়, কারণ ওর মধ্যে থাকতে থাকতে একটা অভ্যাস হয়ে যায়। তাদেরও এইরকম ঝুঁকিগুলো বেড়ে যায়, ছেলেদের চেয়েও মেয়েদের আবার এই ঝুঁকিগুলো বেড়ে যায়, বয়স্কদের জন্যও বেড়ে যায়, শিশুদের জন্য বেড়ে যায়। তাদের বেড়ে যাওয়ার কারণ ওই যে একটা কথা বলছিলাম, যে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি, আর এটার চিকিৎসা কস্ট কিন্তু অনেক বেশি। আরেকটা রোগ আমাদের কমন একটা হয়, সেটা হচ্ছে বলা হয় 40 বছরের পরে যারা দীর্ঘদিন স্মোকিং করে, তাদের এই ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ নামে একটা রোগ আছে, যেটাকে খুবই কষ্টদায়ক একটা রোগ। সারাক্ষণ তাকে শ্বাস নিতে হয়, শ্বাসকষ্টে ভোগে, এবং এটার আবার হচ্ছে যে আপনি যখন স্মোক করবেন তখন বুঝতে পারবেন না যে আপনার এই রোগটা হবে, কিন্তু একটা নির্দিষ্ট টাইম পরে যায় যখন হবে, তখন আর আপনি আর ফেরত আসার সম্ভাবনা নেই। তা তখন আমরা বলি তার চিকিৎসাটা কীরকম হয়, অর্থাৎ প্রথমে সে সুখের কারণে সুখ টান দিছে, আর এখন তাকে দিতে হবে দুঃখ টান। দুঃখ টান কীরকম, দেখা যাবে যে যেভাবে সে বিড়ি বা সিগারেট স্মোক করছে, ওই রকম করে তাকে আমাদের ইনহেলার ব্যবহার করতে হয়, যেটা অনেক কষ্টদায়ক এবং অনেক ব্যয়বহুল। তো এই কারণে আমাদের এইটা বিষয়ে আমাদের যদিও স্ট্র্যাটেজি আছে, যে আগামী অর্থাৎ সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল যেটা SDG, এটার একটা টার্গেট আছে, এবং আমাদের সরকারেরও একটা টার্গেট আছে আগামী 40 সালের মধ্যে এই দেশকে তামাক মুক্ত দেশ হিসেবে ঘোষণা করার। যদিও সেই টার্গেটে আমরা কাজ করছি, তবে আমাদের নিজেদেরকে যেমন সচেতন হতে হবে, পরিবারের সদস্যদেরকে সচেতন হতে হবে, সামাজিকভাবে এটার বিরুদ্ধে আমাদের একটা আন্দোলন গড়ে তুলতে হবে, যাতে তামাক মুক্ত দেশ হিসেবে আগামী 40 সালের মধ্যে আমরা বিশ্বের দরবারে মানে প্রতিষ্ঠিত হতে পারি।